একটি মাটির বাড়িতে প্রসাদ নিজের দুটো হাত দিয়ে আটা মেখে সেখানে দাঁড়িয়েছিল। ঠিক দরজার সামনে স্যুট বুট পরে নিজের এক বন্ধু মহেন্দ্রকে দেখে সে তাকে চিনে ফেলে। মহেন্দ্র, কেমন আছো তুমি? ওখানে কেন দাঁড়িয়ে? ভেতরে এসো। এ কথা বলাতে মহেন্দ্র ভেতরে আসে। এখানে বসো, আমি এক্ষুনি আসছি। এ কথা বলে প্রসাদ সেখান থেকে রান্নাঘরের দিকে চলে যায়। সেখানে রান্নাঘরে সারদা আর অনামিকা রুটি বানিয়ে সেগুলোকে প্যাক করছিল। হ্যাঁ গো সারদা, তোমার দেয়া আটাটা আমি মেখে দিয়েছি। আরো কিছু আটা আছে নাকি মাখার জন্য? বাইরে উঠোনে গোবর আছে, যাও গিয়ে সেগুলোকে মাখো আর দেওয়ালের মধ্যে ঘুঁটে দিয়ে দাও গে। আহা সারদা, এতক্ষণ 10 কেজি আটা আমি মেখেছি, হাতে ব্যথা হচ্ছে, এখন আর গোবর মাখতে পারবো না। এরকম বললে কি করে হয় শুনি? তুমি আর রমেশ তো শুধু বসে বসে কাজ করো, আমি আর বৌমা সে কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাচ্ছি। আমাদের তো পায়ের সাথে সাথে হাতেও ব্যথা হচ্ছে, আর এই কাজ যদি না করি তাহলে দুবেলা আমাদের মুখে অন্নও জুটবে না। আমি কিছু বলতে যাই, তোমার এই আঙুলের ব্যথার গল্প শুরু হয়ে যায়। ছি! প্রসাদ মুখ হাড়ি করে দুঃখিত মন নিয়ে সেখান থেকে চলে যায়। তা দেখে সারদা খুব হাসে। কেন মা, তুমি বাবাকে এভাবে কেন রাগাও? কখন থেকে উনি আটা মেখেছেন, ওনাকে একটু বিশ্রাম করতে দেন না। ঠাট্টা আমি করছি না, তোমার বাবা এরকম কাণ্ড করছেন। এবার তুমি দেখো, হাত পা ধুয়ে কেমন নিজের ছেলের সাথে এসে কাঠের চেয়ারে বসে যাবেন। সারদা এই কথা বলছিলই ততক্ষণে অনামিকার ফোনটি যেটা বেঞ্চের ওপরে রাখা ছিল সেটা বেজে ওঠে। রমেশ সেই ফোনটি নিয়ে সোজা অনামিকার কাছে আসে। ফোনটা অন করে সে অনামিকার কানের কাছে তুলে ধরে। 1000টা রুটি বানানো হয়ে গেছে স্যার, এখন শুধু প্যাকিং হচ্ছে। আধা ঘন্টার মধ্যে আমি রুটিগুলো নিয়ে হোটেলের সামনে দাঁড়িয়ে থাকবো। এ কথা হওয়ার পরে রমেশ ফোনটা অনামিকার কানের কাছ থেকে সরিয়ে নেয়। হ্যাঁ গো, একবার বাইরে গিয়ে দেখো তো যে স্কুটিটার কি অবস্থা, সেটা ভালো করে চলছে কি না। আচ্ছা বেশ অনামিকা, এক্ষুনি গিয়ে দেখে আসছি। ওদিকে প্রসাদ নিজের বন্ধু মহেন্দ্রের সাথে কথা বলছিল। ততক্ষণে সারদা আর অনামিকা রান্নাঘর থেকে খাবারের রুটির বাক্সটি নিয়ে বাইরে বেরিয়ে আসে। তারা মহেন্দ্রকে দেখে চিনে ফেলে, তার সাথে কথা হচ্ছিল। ততক্ষণে রমেশ স্কুটি দেখার জন্য বেরিয়ে আসে, স্কুটিটাকে চেক করে। ওকে, কন্ডিশন তো ঠিক আছে। এ কথা সে ভাবছিলই ততক্ষণে অনামিকা স্কুটির কাছে আসে। অনামিকা, মা কোথায়? এখনো এলো না? আসছি গো, বাবার বন্ধু এসেছেন না, ওনার সাথে উনি কথা বলছেন। ততক্ষণে সারদা নিজের 2 হাতে বড় বড় টিফিন বাক্স নিয়ে ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে অনামিকা, তুমি সাবধানে যেও। বলে রমেশ ঘরের ভেতরে চলে যায়। ওদিকে অনামিকা স্কুটি নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যায়। পেছনের সিটে শাশুড়ি মা 2টি লাঞ্চ বক্সকে টাইট করে 2 হাতে ধরে খুব ভয়ে ভয়ে সে বৌমাকে বলে, ও বৌমা, তুমি কি চাও যে আমার ছবিতে মালা চাপানো হোক? এত দ্রুত গতিতে চালাচ্ছ যে, একটু আস্তে করে চালাও, 2 হাতে 2টো টিফিন আছে। এমনিতেই মা আমরা 1 ঘন্টা দেরি হয়ে গেছি, সে 1 ঘন্টা কভার করার জন্য আমি দ্রুত গতিতে চালাচ্ছি। আপনার ভয় পাওয়ার প্রয়োজন নেই, শান্তিতে বসুন। এসব বলে করলার জুস খাইও না, আস্তে চালাও, এত তাড়াতাড়ি যাবার কোনো দরকার নেই। রাস্তায় তো অন্য আর কোনো গাড়ি আসছে না মা, তার ওপরে ওদিকে হোটেলে রুটির জন্য সব কাস্টমারেরা অপেক্ষায় থাকবে, একটু ধৈর্য ধরুন মা। আমার কোনো কথা শুনেছ যে আজকে তুমি শুনবে? এরকম জোরে চালালে আমার হাত থেকে একটা টিফিন বাক্স রাস্তাতেই পড়ে যাবে, তখন তুমি ঠেলা বুঝতে পারবে। আহা মা, আপনি একথা বলবেন না তো। আচ্ছা ঠিক আছে, আপনার অসুবিধা হচ্ছে, আমি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি। একথা বলে অনামিকা নিজের গাড়ির স্পিডটাকে কমিয়ে দেয় আর আস্তে আস্তে চালাতে লাগে। ওদিকে বাবা ছেলে রমেশ আর প্রসাদ কাঠের চেয়ারে বসে দুজনে চা খাচ্ছিল। বাবা, তোমাকে এই শাশুড়ি বৌমাকে বোঝাতে হবে যে 10-10 কেজি আটা মাখার পরে আমাদের হাতে খুব ব্যথা হতে লাগে। হ্যাঁ রে বাবা, ব্যথার চোটে রাতে ঘুমও আসে না। এ কথাই আমিও ভাবছিলাম, আজ যেই শাশুড়ি বৌমা ফিরবে তার সাথে আমি কথা বলবো। এভাবে বাবা ছেলের মধ্যে কথা চলছিল। ওদিকে একটা মস্ত বড় হোটেলের সামনে গিয়ে অনামিকা নিজের স্কুটিটি থামায়। একটা হাতে দুজনে টিফিন বাক্স নিয়ে ম্যানেজারের রুমের কাছে যায়। কি ব্যাপার অনামিকা, আজকে অনেক দেরি হয়ে গেল? সরি ম্যানেজার বাবু, প্রথম ভুল ক্ষমা করে দিন। কাল থেকে একদম সময় মতো রুটি নিয়ে আমি হাজির হয়ে যাব। না না, এখন আর রুটির প্রয়োজন নেই,
এখন চাচির লুচি চাই। লুচিরও নাম হয় নাকি ম্যানেজার বাবু? লুচি শুধু নামে, এটা জলখাবারের লুচি নয়, এক রকমের মিষ্টি। এই মিষ্টিটার বাজারে খুব ডিমান্ড। যদি শাশুড়ি বৌমা মিলে এই মিষ্টিটা বানিয়ে দাও তাহলে ভালো ব্যবসা চলবে, তোমরাও ভালো টাকা পাবে। টাকা রোজগার করার কথা নয় বাবু, আমরা এই মিষ্টিটা বাড়িতে বানাতে জানি না। শিখে না অনামিকা, মায়ের পেটের থেকে কেউ মা বলতে শেখে না, সময় লাগে, বেশি ভেবো না। বিভিন্ন রকমের মিষ্টি তো বানাতে জানোই, যদি ক্ষীরপুরি বানাতে নাই জানো তাতে কি হয়েছে? আমি শিখে নেব বাবু, ক্ষীরপুরি বানাতে হবে তো, তার জন্য যা টাকা লাগে আপনি আমাকে সেটা দিয়ে দিন। অনামিকার এভাবে বলাতে ম্যানেজার বাবু তাকে টাকা দিয়ে দেয়। তারপর টাকা নিয়ে শাশুড়ি বৌমা সেখান থেকে চলে যায়। ওদিকে বাড়িতে বাবা ছেলে নতুন জামা কাপড় পরে বাইরে দাঁড়িয়েছিল। আচ্ছা, তোমরা এসেছো, তোমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। অপেক্ষা করেছো বুঝেছি, কিন্তু এত সেজে গুজে কেন? আরে সারদা, আজ আমার বড়লোক বন্ধুর বাড়িতে ফাংশন আছে কিনা, আমাদের সেখানে যাওয়ার ছিল, ভুলে গেছো নাকি? প্রসাদের কথা শুনে তখন সারদার মনে পড়ে। সত্যি তো, আমি তো ভুলেই গেছিলাম। একটু দাঁড়াও, আমি আর বৌমা রেডি হয়ে এক্ষুনি আসছি। এ কথা বলে শাশুড়ি বৌমা ভেতরে চলে যায়। তারপর 15 মিনিটের মধ্যে খুব ভালোভাবে তৈরি হয়ে শাশুড়ি বৌমা বাইরে বেরিয়ে আসে। তারপর সবাই মিলে নেমন্তন্ন খেতে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে শাশুড়ি বৌমা একটা ক্ষীরপুরির বোর্ড দেখতে পায়। তা দেখে, মা, হোটেলের মালিক এই মিষ্টির কথাই বলছিলেন না? দেখে তো মনে হচ্ছে স্যার যেই মিষ্টিটা বলেছিলেন সেটা এটাই। চলো একবার খেয়ে দেখি। এ কথা বলার পরে শাশুড়ি বৌমা যায় ক্ষীরপুরি খাওয়ার জন্য। ক্ষীরপুরি দুজনে খুব আনন্দে খায়, স্বাদ খুব ভালো লাগে এবং খুব নতুনত্বও লাগে। এই মিষ্টিটার স্বাদ তো খুব ভালো বৌমা। হ্যাঁ মা, স্বাদ তো খুব ভালো, তাই তো বাজারে এই মিষ্টির এত ডিমান্ড। হোটেল ম্যানেজারও তো তাই বলেছেন, ওনার এই মিষ্টিটাই চাই। এটাকে বানাতে শিখলে কত ভালো হবে, তাহলে আমরা 2 হাতে টাকা রোজগার করব। আমিও সে কথাই ভাবছি মা। এ কথা বলে তারা সেই মিষ্টি খায়। তারপর সেই রাত্রিতে তারা বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল সকাল তারা সব জায়গায় গিয়ে জিজ্ঞাসা করে যে এই ক্ষীরপুরি কিভাবে তৈরি করতে হয়, কিন্তু তাদেরকে কেউ সাহায্য করে না। ঠিক সেই সময় এক ক্ষুধার্ত বয়স্কা মহিলা তাদের বাড়ির সামনে এসে, গিন্নিমা, খুব খিদে পেয়েছে, একটু খেতে দিলে কিভাবে ক্ষীরপুরি বানাতে হয় সেটা শিখিয়ে দেব। সেই বয়স্কা মহিলার কথা শুনে শাশুড়ি বৌমা ভীষণ আনন্দিত হয়। হ্যাঁ গো ঠাকুমা, সত্যি সত্যি তুমি জানো কিভাবে ক্ষীরপুরি তৈরি হয়? হ্যাঁ গো মা, আগে আমাকে কিছু একটা খেতে দাও, তারপর শিখিয়ে দেব। এক্ষুনি তোমাকে আমি ভাত এনে দিচ্ছি গো। কোনো দরকার নেই, এ খাবারের জন্য আমাদেরকে মিথ্যে কথা বলছে, দেখেই আমার যেন বমি হয়ে যাবে। এ আবার আমাদেরকে ক্ষীরপুরি বানানো শেখাবে? হ্যাঁ, এমনটা কেন ভাবছো মা? যদি সত্যি সত্যি সে জানে? অনামিকার এভাবে বলাতে সারদা কোনো উত্তর না দিয়ে একদম চুপচাপ হয়ে যায়। তারপর অনামিকা সেখান থেকে ভেতরে গিয়ে তার জন্য ভাত নিয়ে আসে। সেই বয়স্কা মহিলা বসে বসে শান্তিতে ভাত খায়। তারপর, আমি যা বলছি মন দিয়ে শুনবে। তারপর অনামিকার কানে গিয়ে সে বয়স্কা মহিলা কিছু একটা বলে। তার কথা শুনে অনামিকা আনন্দে, ব্যাস এইটুকু, এই নিয়ে কতই না আমি দুশ্চিন্তাতে ছিলাম। কাল থেকেই আমি ক্ষীরপুরি খুব ভালো করে বানাবো আর সেটাকে বিক্রি করব। অনামিকার এ কথা শুনে সেই বয়স্কা মহিলা আনন্দ সহকারে সেখান থেকে চলে যায়। তারপর থেকেই গরিব বৌমা অনামিকা ক্ষীরপুরি মিষ্টি বানিয়ে বাজারে সেটাকে বিক্রি করা শুরু করে। তখন সারদা অনামিকার কাছে এসে বলে, বৌমা, এই ক্ষীরপুরি মিষ্টি বানাতে আমিও তোমায় সাহায্য করব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মা। এভাবে শাশুড়ি বৌমা সারদা আর অনামিকা ক্ষীরপুরি বানানো শুরু করে আর সেই মিষ্টি যেখানে ফাংশন হয় সেখানে ডেলিভারি দিতে লাগে। আস্তে আস্তে তাদের তৈরি করা মিষ্টি ক্ষীরপুরি বাজারে খুব ফেমাস হয়ে ওঠে। অনেক মিষ্টির দোকানদাররাও তাদের কাছে গিয়েই ক্ষীরপুরির অর্ডার দেয়। এভাবে ক্ষীরপুরি বানিয়ে শাশুড়ি বৌমা ওই এলাকাতে অনেক নাম করে আর তার সাথে সাথে তারা অনেক টাকাও রোজগার করে। আর সেই টাকা দিয়ে অনামিকার পুরো পরিবার সুখে জীবন কাটাতে লাগে। আজ এই পর্যন্ত।
নতুন গল্প নিয়ে আমরা আবার হাজির হব, ততক্ষণের জন্য নমস্কার।